মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ত্রিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ শৈরিন্দ্রী ত্রিবক্রাকে দেওয়া কথা রাখতে তার বাড়ি হাজির হয়েছেন। সে শুধুই নিজের কামনা চরিতার্থ করতে কৃষ্ণকে চেয়েছিল। কৃষ্ণ শুধুই একবারের জন্য শৈরিন্দ্রীর কামনা তৃপ্ত করে চলে এসেছেন। কুব্জার বাড়ি থেকে এসেই দাদা বলরাম এবং উদ্ধবকে নিয়ে চলে গেলেন অক্রূরের বাড়িতে। অক্রূরের দেওয়া পাদ্য অর্ঘ্য গ্রহণ করে অক্রূরকে পাল্টা সম্মান দিয়ে একটা বড় কাজের দায়িত্ব দিলেন কৃষ্ণ। তিনি অক্রূরকে পাঠালেন হস্তিনাপুরে। সেখানে কৃষ্ণের পিসি কুন্তী মহারাজ পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবদের নিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রের আশ্রয়ে আছেন। মহারাজ ধৃতরাষ্ট্র নিজের পুত্রের পক্ষ নিয়ে পাণ্ডবদের প্রতি অবহেলা করছেন বলে অভিযোগ। কংসধ্বংস পরবর্তী ভারতবর্ষের রাজনীতিতে হস্তিনাপুরের মতো রাষ্ট্রের সমর্থন পাওয়া মথুরার পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। এই অবস্থায় কৃষ্ণ অক্রূরকে পাঠালেন হস্তিনাপুরে নিজের চোখে পাণ্ডবদের অবস্থা দেখে আসতে। তারপর না হয় যা করার করা যাবে। অক্রূর হস্তিনাপুরে এসে কুরু প্রধান ভীষ্ম, দ্রোণ, বিদুর, ধৃতরাষ্ট্র এবং অন্যান্য কুরু প্রধানদের সঙ্গে যোগাযোগ করলেন। পাণ্ডবদের উপর ধৃতরাষ্ট্রের মনোভাবই বা কি এবং হস্তিনার প্রজাসাধারণ তথা অন্য কুরুমন্ত্রীরাই বা কি চাইছেন সেটা বোঝার জন্য অক্রূর 2-3 মাস থেকে গেলেন হস্তিনায়। অক্রূর বিশদভাবে কথা বললেন পাণ্ডব জননী কুন্তীর সাথে এবং পাণ্ডব পক্ষপাতী বিদুরের সাথে। পাণ্ডবদের শক্তি ক্ষমতা সহ্য করতে না পেরে দুর্যোধন যে ভীমকে বিষ খাইয়েছিলেন সেই দুঃসংবাদের সঙ্গে পাণ্ডবদের ওপর প্রজাদের অনুরাগের কথাও জেনে নিলেন অক্রূর। তিনি বুঝলেন প্রাপ্য রাজ্য লাভের ব্যাপারে পাণ্ডবদের প্রধান প্রতিরোধ আসছে দুর্যোধনের দিক থেকে এবং এই ব্যাপারে তাঁর সর্বতোভাবে সাহায্য করছেন স্নেহান্ধ পিতা ধৃতরাষ্ট্র। তিনি মৃত পাণ্ডুর রাজ্যভার নিজেই চালিয়ে যাচ্ছেন। মথুরা নগরীতে ফিরে যাবার আগে অক্রূর ধৃতরাষ্ট্রকে ঠারে ঠোরে একটু সচেতন করে দিলেন। বললেন, আত্মীয় স্বজনের প্রতি সমব্যবহারই রাজার যশবর্ধন করে। ধৃতরাষ্ট্র অবশ্য সব শুনেও তাঁর পুত্র স্নেহের মাহাত্ম্যটুকু অক্রূরকে জানিয়েই দিয়েছেন, অর্থাৎ বুঝিয়ে দিয়েছেন তাঁর কিচ্ছু করার নেই। যাই হোক, একটা ব্যাপার আমরা জানতে পারছি, কৃষ্ণ পাণ্ডবদের খোঁজ রাখছেন এবং সেটা ঘটেছে ভীমের বিষ পান পর্ব সাঙ্গ হবার পরপর, অবশ্যই পাণ্ডবদের বারণাবতে যাবার অনেক আগে। তো মথুরায় কংসধ্বংস আর হস্তিনাপুরে পাণ্ডব ভাইদের প্রতি দুর্যোধনের বঞ্চনার থেকেও যে ব্যাপারটা এখন বড় হয়ে উঠল সেটা হলো পূর্ব ভারতের রাজ্য মগধ। মগধরাজ জরাসন্ধের 2 মেয়ে অস্তি এবং প্রাপ্তিকে বিয়ে করেছিলেন কংস। কংসের মৃত্যুর পর 2 মেয়ে এসে জরাসন্ধকে তাঁদের স্বামী নিধনের বার্তা শোনান। মেয়েদের করুণ অবস্থা দেখে জরাসন্ধ কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। মহাভারত বলছে জরাসন্ধের যুদ্ধোদ্যোগ শুরু হতেই সমস্ত বৃষ্ণীরা মন্ত্রণায় বসেন এবং জরাসন্ধের সম্বন্ধে এবং তাঁর যুদ্ধ কৌশল সম্বন্ধে কোনো কথা বলার আগেই কৃষ্ণ সেখানে বলেছেন হংস এবং ডিম্ভক নামে জরাসন্ধের 2 প্রধান সহায় ছিলেন এবং তাঁদের যুদ্ধ ক্ষমতা এমন যে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে তাঁদের মেরে ফেলা যায় না। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন হংস ডিম্ভক ছিলেন রাজা ব্রহ্মদত্তের পুত্র। রুদ্র শিবের প্রসাদে তাঁরা সর্বত্র অজেয় ছিলেন। হরিবংশের শেষ পর্বে কৃষ্ণ বলরামের সঙ্গে তাঁদের বিস্তারিত যুদ্ধের বর্ণনা আছে। এটা যদি নাও ধরা হয় তাহলেও মহাভারতের প্রমাণ অনুযায়ী মানতে হবে যে হংস ডিম্ভক জরাসন্ধের অন্যতম 2 সহায় এবং কংসের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই এই 2 বীর মথুরা যাত্রা করেছেন কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধের ইচ্ছায়। জরাসন্ধ তাঁর বাহিনী নিয়ে আসছিলেন তাঁদের পিছন পিছন খানিক পরে। মহাভারত বলছে হংসের সঙ্গে বলরামের অন্তত 18 বার যুদ্ধ হয় এবং শেষবার নাকি বলরাম তাকে কাবু করে ফেলতে পেরেছিলেন। আবার হরিবংশ পুরাণ বলছে হংসের সঙ্গে কৃষ্ণের বহুবার যুদ্ধ হয়েছে এবং শেষবার
তিনি কৃষ্ণের তাড়াকে যমুনায় ঝাঁপ দেন। কোথাও আছে হংস যমুনায় ঝাঁপ দিলে কৃষ্ণ যমুনার জলের মধ্যেই হংসকে প্রহার করে মেরে ফেলেন। অন্য এক জায়গায় আছে হংস যমুনায় ঝাঁপ দিলে পাতালবাসী সর্পেরা তাঁকে খেয়ে ফেলে। তাঁকে আর কেউ ফিরে আসতে দেখেনি। হংসের মৃত্যুর পর তাঁকে আর না দেখে মনের দুঃখে ডিম্ভক আত্মহত্যা করেন। যাই হোক, জরাসন্ধের প্রধান দুই সহায়, যাঁরা কংসের মৃত্যুর পর প্রথম যুদ্ধযাত্রা করেছিলেন কৃষ্ণের বিরুদ্ধে, তাঁরা মৃত্যুবরণ করলে যুদ্ধোদ্যোগী জরাসন্ধের কাছে সে সংবাদ এলো। তিনি এতই মর্মাহত হলেন যে যুদ্ধের জন্য প্রস্তুত প্রাগ্রসর সৈন্যবাহিনীকে ফিরিয়ে এনে তিনি আবারও মগধের রাজধানীতে ঢুকে পড়লেন। কৃষ্ণ বলরাম জরাসন্ধের কারণে মোটেই নিশ্চিন্ত ছিলেন না, কিন্তু আপাতত জরাসন্ধ নিবৃত্ত হলে তাঁরাও খানিক স্বস্তি পেলেন। কিন্তু স্বামী হন্তা কৃষ্ণের কোনো উচিত শাস্তি হলো না দেখে এইবার কংসের দুই স্ত্রী অস্তি এবং প্রাপ্তি তাঁদের পিতা জরাসন্ধকে প্রচণ্ড চাপ দিতে থাকেন কৃষ্ণকে মারবার জন্য। তাঁরা বারবার বলতে থাকেন, তুমি কেন ফিরে এলে? আর ফিরলে যদি, তাহলে কেন সেই দুরাত্মা কৃষ্ণকে মেরে রেখে এলে না? তুমি যাও, এখনই মারো সেই কৃষ্ণকে। মগধের রাজবাড়িতে জরাসন্ধের প্রতি দুই পতিহীনা রমণীর যে প্ররোচনা চলছিল সে খবর কৃষ্ণ মথুরায় বসেই পেয়ে গেলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 ঊর্ধ্ব পুরুষকে ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করা। এই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কৃষ্ণের আমলে জরাসন্ধের মতো দুর্দণ্ড প্রতাপ নরপতি আর দ্বিতীয় ছিলেন না। সেকালের ভারতবর্ষের সমস্ত রাজচক্র আবর্তিত হতো জরাসন্ধকে কেন্দ্র করে। এহেন জরাসন্ধ যখন কৃষ্ণের বিরুদ্ধে মথুরা যাত্রা করবেন বলে ঠিক করলেন, তখন মথুরার সদ্য সংগঠিত সংঘরাষ্ট্রে সমস্ত সংঘমুখ্য তথা গোষ্ঠীপতিদের জরুরি মিটিং বসল। যাদবদের সঙ্গে 18 বার যুদ্ধে দেখা হয়েছিল জরাসন্ধের, এবং কোনোবারই জরাসন্ধকে মারা সম্ভব হয়নি তাঁদের পক্ষে, জেতাও সম্ভব হয়নি। নৃসিংহপ্রসাদ ভাদুরীর ধারণা হলো জরাসন্ধের 18-19 বার মথুরা অভিযানের কথা খুব প্রচলিত হলেও মহাভারতে হংস ডিম্ভকের নেতৃত্বে যে আক্রমণগুলির কথা আছে সেগুলির গৌরব জরাসন্ধের ওপর বর্ধিত হয়েছে। ধরে নেওয়া যেতেই পারে হংস ডিম্ভকের আক্রমণগুলি বকলমে জরাসন্ধেরই আক্রমণ, কারণ তিনিই প্রধান পুরুষ। কিন্তু সেখানে কৃষ্ণ তাঁদের জয় করতে পারেননি। পরে কৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছেন, হংস, ডিম্ভক এবং জরাসন্ধ এই তিনজন যদি একত্র থাকেন তবে এই 3 ভুবনের কারোর ক্ষমতা হবে না তাদের প্রতিরোধ করার। নৃসিংহপ্রসাদ ভাদুরীর বিশ্বাস হংস ডিম্ভককেও কৃষ্ণ কৌশলে মেরেছিলেন, সম্মুখ যুদ্ধে নয়। কৌশল এবং রাজনৈতিক চতুরতা কৃষ্ণের এতই বেশি ছিল যে তিনি যেখানে বুঝতেন গোয়ারের মতো ক্ষত্রিয় যুদ্ধ করে লাভ নেই, সেখানে তিনি কৌশলই আশ্রয় করতেন। এখানেও তাই ঘটল। 18 বার যুদ্ধ করে যখন জরাসন্ধ সহায় হংসকে মারা গেল না, তখন কে না কে তার ভাই ডিম্ভকের কাছে গিয়ে অপপ্রচার করে মিথ্যা বলল, আপনার ভাই হংস মারা গেছেন। এই অচিহ্নিত ব্যক্তিটি কৃষ্ণেরই পাঠানো নয় তো? অভিন্ন হৃদয় এবং অবিচ্ছেদ্য ভ্রাতৃপ্রেম বিশিষ্ট ডিম্ভকের কাছে গিয়ে কেউ হংসের নিধন সংবাদ দেওয়ায় তিনি আত্মহত্যা করলেন। আবার হংস ডিম্ভকের মৃত্যুর খবর পেয়ে নিজে আত্মহত্যা করেন। জরাসন্ধের প্রাগ্রসর বাহিনীর 2 নেতা হংস ডিম্ভক আত্মহত্যা করলে জরাসন্ধ কিছুকালের জন্য নিজের রাজধানীতে ফিরে যান। এই সময় যদুবৃষ্ণি সংঘমুখ্যরা জরাসন্ধের ভয়ে নতুন করে মন্ত্রণা সভায় বসলেন। যদুবৃষ্ণিদের মধ্যে বিকদ্রু নামক একজন গোষ্ঠী প্রধান ছিলেন, যিনি রাষ্ট্রনীতি এবং অন্তঃরাষ্ট্রীয় নগর রক্ষার ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ। তিনি যদুবৃষ্ণিদের বংশগৌরব এবং মথুরা নগরীর পূর্ব কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রণা সভার সভাপতি উগ্রসেনের দিকে তাকিয়ে
কথা বলতে আরম্ভ করলেন কৃষ্ণের উদ্দেশ্যে। বিকদ্রু বললেন, কৃষ্ণ, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করার শক্তি হয়তো তোমার আছে, এবং অবশ্যই জেনো যে যুদ্ধ যদি লাগে তো আমরা সবাই তোমার সঙ্গে আছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সমস্ত রাজার মাথার ওপর বসে আছেন মহাবলশালী জরাসন্ধ। তাঁর অসংখ্য সৈন্যবল এবং আমরা তুলনায় অনেক অল্প বল। আর এই যে মথুরাপুরী, শত্রুরা যদি এসে একদিনের অবরোধ করে এখানে, তাহলেই এ পুরী সবকিছু নিয়ে হুড়মুড় করে ভেঙে পড়বে। মথুরার দুর্গে খাদ্য, জ্বালানি কোনোটারই কোনো প্রাচুর্য নেই। তার মধ্যে চতুর্দিকের প্রাকার দিয়েও এ দুর্গ প্রতিষ্ঠিত নয়। পুরীর চারদিকে যে জলপূর্ণ পরিখা ছিল তাও সংস্কারের অভাবে মজে গেছে। নগরের দ্বার বলতে কিছু নেই, এবং সে দ্বারে অস্ত্রশস্ত্রের প্রহরা নেই কিছু। কংস নিজের শক্তির ওপর নির্ভর করে চলেছিল, নগর রক্ষার কোনো প্রয়োজনই মনে করেনি। কিন্তু কংস মারা যাবার পর যে নূতন পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যখন এই মথুরাপুরী কেবল উন্নতির পথে পা বাড়াচ্ছে, তখন এই দেশ যদি শত্রুর দ্বারা অবরুদ্ধ হয়, তবে একদিনও সে অবরোধ সইবার ক্ষমতা নেই। বিকদ্রু স্বদেশের কূটনৈতিক পরিস্থিতির কথাটাও জানালেন। বললেন, অন্যান্য রাজ্যে যেসব রাজা আছেন, তাঁরা জরাসন্ধের ভয়ে বা পীড়নে কেউ আমাদের পিছনে এসে দাঁড়াবেন না। কেননা নিজেদের রাজ্যে কেউই জরাসন্ধের ক্রোধ আমন্ত্রণ করে আনবেন না। অতএব তাঁরা সবাই জরাসন্ধের পিছনেই দাঁড়াবেন সমর্থনে, নত মাথায়। আর সাধারণ নিরীহ মানুষ, তারা যদি এখন জরাসন্ধের আক্রমণে মথুরাপুরীতে অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে সবাই বলবে যে আজকে যাদব বৃষ্ণীদের জন্য আমরা মারা পড়লাম জরাসন্ধের হাতে। কূটনীতি, সাধারণ মানুষের বক্তব্য এবং যদু বৃষ্ণীদের সবার সঙ্গে কথা বলার পর বিকদ্রু একটা সাংঘাতিক কথা বললেন কৃষ্ণকে। বললেন, আমাদের কথা আমাদের মতো করেই তোমাকে জানালাম কৃষ্ণ। আমরা তোমাকে করণীয় বিষয়ে কিছু বোঝাতে চাইছি না, কারণ তুমি তা যথেষ্টই বোঝো। এটা ঠিক যে তুমি আমাদের সমস্ত যদু বৃষ্ণীদের নেতা এবং সকলেই তোমাকে মানে যথেষ্ট। কিন্তু সঙ্গে সঙ্গে এটা মনে রেখো যে আজকে যে জরাসন্ধের মতো সাংঘাতিক শত্রুর সঙ্গে আমাদের বিরোধ লেগেছে, তার মূল কারণ কিন্তু তুমি। তোমার জন্যই আজকে যেহেতু আমরা এই ভীষণ বিপদের সম্মুখীন, অতএব আমাদের সর্বাঙ্গীন সুরক্ষার দায়ও তোমারই। কংসকে মেরে কৃষ্ণ কি চোরের দায়ই না পড়েছেন। ঠিক এমনই হয়, প্রধানত যিনি নেতৃত্ব দেন তাঁকেই এইসব কথা শুনতে হয়। সমস্ত দায়ও এসে চাপে তাঁরই কাঁধে। অবশ্য এইসব বিশাল ব্যক্তিত্বশালী ব্যক্তির কাঁধটাও বিশাল চওড়া হয়, এই যা ভরসা। কৃষ্ণ একবারও যদু বৃষ্ণীদের স্মরণ করিয়ে দিলেন না যে কংসকে হত্যা করে বা সিংহাসনচ্যুত করে যদু বৃষ্ণীদের সুরক্ষার দাবি নিয়ে তাঁর কাছে যারা উপস্থিত হয়েছিলেন, তাঁরা এরাই। এই ভোজ বৃষ্ণীরাই তাঁর সাহায্য কামনা করেছিলেন নিজেদের রাজনৈতিক মুক্তির জন্য। আশ্চর্যের ব্যাপার হলো, স্বয়ং তার পিতা বসুদেবও বিকদ্রুকে সমর্থন করে বললেন, বিকদ্রু আমাদের সবার হিতের কথাই বলছে, এখন তুমি যেটাকে হিতকর ভাবো তাই করো। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ৩৩ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।